এসডিএস ফালতু কথা, আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে একজন খুবই পরিচিত মেহমান, আমার বন্ধু বৎসল, ছোটো ভাই মানুষ। তিনি বিভিন্ন দেশে গাড়ি চালিয়েছেন, তিনি একজন ড্রাইভার। আসুন তার সাথে পরিচয় হয়ে যাক প্লিজ। আসসালামু আলাইকুম বড় ভাই। ইসলাম, ভালো আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? দীর্ঘদিন দেশের বাইরে। হ্যাঁ, দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, প্রায় 35 বছরের মতো ছিলাম। কোথায় কোথায় আপনি? আমি প্রথমে ইউরোপে গাড়ি চালাইছিলাম। আচ্ছা, ইউরোপের মধ্যে বেশ কয়েকটা দেশে আমি গাড়ি চালাইছি। মোটামুটি ওই জায়গার আপনার ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে ওখানে প্রশাসনিক যে ব্যবস্থা থাকে খুব সুন্দর। তারা কখনো কাউকে হ্যান্ডেল করতেন না, রাস্তার মধ্যে সুন্দর করে আরামসে গাড়ি চালানো। আর নিয়ম দেওয়া ছিল, এখানে এত কিলোমিটার বেগে যাইতে হবে, এখানে এত কিলোমিটার বেগে যাইতে হবে। যখন কম বেশি হতো তখন তারা মামলা দিত। এই বাদে কিছু না, মামলা রয়েছে যখন হচ্ছে মাস শেষে, যেমন বিদ্যুৎ বিলের আমাদের দেশে কাগজ আছে, এরকম ওই কাগজ চলে আসে। শেষে আমি পাকিস্তানেও বেশ কিছুদিন গাড়ি চালাইছি। তারপর ওখান থেকে আমি ইরাকে আসছি সাদ্দাম হোসেন থাকা অবস্থায়। লিবিয়ায় গাদ্দাফি যখন ছিল তখন আমি ওখানে গাড়ি চালাইছি, মোটামুটি বেশ ভালোই ছিল। কিউবা ছিল, যেমন ফিডেল ক্যাস্ট ছিল, দিল্লিতে ছিল, সে সময় আমি গাড়ি চালিয়েছি। মোটামুটি সব দেশেই মোটামুটি ভালো। শেষমেশ আফগানিস্তানে তালেবান আসার আগ পর্যন্ত আমি ছিলাম, তারপর তো আমি চলে আসলাম মানে দেশে। এই যে টারবান বা হ্যাঁ, ওই অভ্যাসটা এখনো থাকে গেছে। মানে আফগানিস্তান থেকে ওইটা নিয়ে আসছেন আমাদের দেশে। জি জি জি, এটা ওই সময় একটা ওখানকার একটা অস্তিত্ব আর হচ্ছে ঐতিহ্য, এগুলো তো রাখতে লাগে। তো এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, এগুলো খুলে রাখতে আর ইচ্ছা করে না। সবসময় এরকমই থাকে। যাই তালেবানে থাকা অবস্থায় এই জিনিসটা করছি, এটা করছি। 35 বছর পর আমাদের বাংলাদেশে এসেছেন, হ্যাঁ, আমাদের দেশের ছেলে দেশে ফিরে এসেছেন, জি, জি। আপনি এখানেও গাড়ি চালাচ্ছেন। জি জি জি। কেমন মনে হচ্ছে? ভাই, আমাদের বাংলাদেশের যে রাস্তাঘাটের অবস্থা, সেটা নাহলে বলতে গেলে রাষ্ট্র হিসাবে রাস্তা ঠিক আছে, রাস্তার মধ্যে কোনো সমস্যা নেই, রাস্তা খুব। কিন্তু সবচেয়ে বাজে অবস্থা যে আমাদের বাংলাদেশের যে হাইওয়ে পুলিশ এবং হচ্ছে যারা হচ্ছে রাস্তাঘাটে দাঁড়ায় থাকে, যে পুলিশগুলো, হাইওয়ে পুলিশ বাদেও যেমন থানার পুলিশ, ঠিক আছে, এরা মোটামুটি খুব যন্ত্রণা দেয়। এই কারণে বলছি, যেমন দেখেন, আপনি যদি মোটর সাইকেল অথবা সাইকেল অথবা এক্সওয়াইজেড যে কোনো বাহনই চালান, যে আপনাকে যদি আমি আটকাইতে চাই, তবে আপনাকে অবশ্যই আমি হাফ কিলোমিটার অথবা কোয়ার্টার কিলোমিটার দূর থেকে আপনাকে সিগন্যাল দিতে লাগবে যে ভাই আপনাকে এখানে দাঁড় হইতে হবে, সিগন্যাল দেন আপনি। তো আমাদের দেশে এগুলো না, হুট করে দাঁড় করা যায়, এই এখানে দাঁড়, কি বল, এখানে দাঁড়। এখন আপনি আমাকে বলেন বড় ভাই, একটা গাড়ি 40-এর গতিতে যদি আসে, সে কি হুট করে ইনস্ট্যান্ট ব্রেক করতে পারবে? লোড গাড়ি একটু সমস্যা। লোড গাড়ি বা খালি গাড়ি ইনস্ট্যান্ট তো ব্রেক করতে পারবে না, কারণ তার পিছনে তার নতুন ক্লাসে দেখতে লাগে কি আছে না। এই যে বিভ্রান্তিতে পড়ছিলাম, সেটা হচ্ছে এরা চরম বেয়াদব। বাংলাদেশের প্রশাসনের মধ্যে যারা পুলিশ বাহিনী আছে এবং যারা সাধারণত ট্রাফিকের সাথে সার্জেন্ট বা এরা যারা থাকে, 5-6 জনের যে একটা টিম আছে, এরা চরম বেয়াদব। দর্শক, আপনারা একটা বিরতি নেন, বিরতির পর আমরা আবার ফিরে আসছি। প্রশাসন চরম বেয়াদব, এটা হওয়া উচিত না, তবে হয়েছে। একটা বিরতির পরে আবার ফিরে আসছি। বিরতির পর আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের মেহমান একজন ড্রাইভার, বিশ্বের বিভিন্ন দেশে গাড়ি ড্রাইভিং করেছে। তো সমস্যা করেছেন আমাদের দেশে এসে, কিছু জায়গায় কিছু সমস্যার সম্মুখীন হয়েছেন। আসলে প্রকৃতিগতভাবে আমাদের দেশের নিয়মটাই এটা, আপনি বেয়াদব বলা যাবে না, তাদের দায়িত্ব সেটা। না না, 100% আমি আপনার সাথে একমত, আমি আপনার সাথে একমত। আমি তো আগেই বলে দিলাম, বাংলাদেশ হিসাবে বাংলাদেশে যে রাস্তাঘাট আছে, এই রাস্তাঘাটের বিষয়ে আমরা অবগত আছি। কিন্তু যারা পুলিশ প্রশাসনের দায়িত্বে আছে, নিরাপত্তার দায়িত্বে আছে, তাদেরও তো মাথার মধ্যে কিছুটা হলে ব্রেন আছে বা জ্ঞান আছে। তাদেরকে তো প্রতিটা সার্জেনকে আপনার দেওয়া হয়েছে হইলো গিয়ে মোটরসাইকেল 150 সিসি, 165 সিসি গাড়ি তো দেওয়া আছে। তাদেরকে যদি আপনি হুট করে চলন্ত অবস্থা তাকে যদি বলেন এই গাড়িটা দাঁড় করাও, ওই দাঁড় করানোর ক্ষেত্রে চলে যাচ্ছে আপনার 2-3 হাত বা 5 হাত 10 হাত দূরে যায় কিন্তু দাঁড় করাবে। তো এটাতে তো ভাই আপনার তো আপনি পুলিশ মানে আমাদের জনগণের বন্ধু। যে অন্যান্য রাষ্ট্রে যেটা দেখছি আমি ভাই, অন্যান্য বললাম তো আমি ইউরোপ, এশিয়া,
তারপর হচ্ছে আপনার আমেরিকার মতো জায়গায় আমি গাড়ি চালাইছি, তো সেই জায়গায় এই ধরনের মানে আমি দেখি নাই এদের যা আপনার চালচলন, এটা হচ্ছে একটা বাজে অবস্থা। এর মধ্যে গাড়িটা দাঁড় করাইতে ধরেন আমার 2 হাত 3 হাত আগায় গেছে, তো সেই হিসাবে সে যায় আমাকে তো চড়াইতে পারে না ভাই। মানে আপনাকে আমি ড্রাইভিং অলরেডি, আমি ড্রাইভিং স্টার্টিং আমার হাতের মধ্যে দুটো চড় লাগাই দিল, একটা সাধারণ সিপাহী, তাকে অনুমতি কি বাংলাদেশ সরকার দেয়? কোনো ড্রাইভার বা কোনো ধরনের কোনো ব্যক্তির গায়ে কি হাত দেওয়া কি তার আপনার উইথাউট ইনফরমেশন বা কোনো ধরনের তার যে রিমান্ড বাদে সে কি কোনো ধরনের কোনো ব্যক্তিকে কি মারতে পারে? না, মারতে পারে না, হয়তো কাঙ্ক্ষিত সে জায়গায় দাঁড় বললো করানোর যে ক্ষেত্রে- তুমি, তোমাকে বলা হইলো তুমি এখানে দাঁড়াও। তো ভাই আমার গাড়ির লোড গাড়ি, আমি লোড গাড়িটা নিয়ে গেছি, আমি 5 হাত দূরে যায় দাঁড়াইছি, আমি তো দাঁড়াইছি, তার তো অমান্য করি নাই বা তাকে আমি ওভারটেক করে চলে যাইনি। অন্য জায়গায় যাওয়ার পর ধরার পরও তো তাকে মারারও অনুমতি নাই। না, আমি স্টার্টিংয়ে বসে আছি, যেহেতু আমি একটা ড্রাইভার মানুষ, বয়স্ক মানুষ, সেই সময় তার উচিত কি ছিল সম্মান দিয়ে কথা বলে। সালাম কালাম তো দূরের কথা, উঠলো 2টা চড় মারে দিল। তারপর নানান ধরনের অকাত্য ভাষায় গালাগালি, যে বেটা তোমাকে দাঁড়াইতে বলছি তুমি দাঁড়াও নাই, তোমার কাগজ দেখাও। আমি গাড়ির কাগজ দেখাইছি, ফুটেজ সব ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স ওকে ডান, তারপর হচ্ছে আপনার রোড পালন ডান, ব্লুটুথ সব কিছু আমরা রেডি, আমার কোনো ধরনের কোনো সমস্যা নেই। তারপর বলে তুমি নামো, তুমি নামো, মানে নামবো কেন ভাই? না তোমাকে নামতে হবে। নামলাম, বলে স্যার ডাকতেছে, স্যার ডাকলো, বলো কী অবস্থা? বলে সব কিছু ঠিক আছে। বললেন নেন স্যার দেখেন আপনি সব কিছু আমার কাছে ঠিক আছে, তো তুমি আইন অমান্য করছো। কারণ আমি আইন অমান্য করলাম কখন ভাই? যে তুমি 2 হাত 5 হাত দূরে যায় দাঁড় হয়েছো, এই কারণে তোমাকে 5,000 টাকা জরিমানা দেওয়া হবে, অথবা তুমি আমাদেরকে চা নাস্তা খাওয়ার জন্য কিছু টাকা দিয়ে দাও। এখন আসে বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কি তাদেরকে বেতন দেয় না? বেতন তো অবশ্যই দেয়, এবং এই সিস্টেমটা তো এখন মোটামুটি ভালো হয়েছে। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যিনি যারা আছেন তারা এটা খুব স্ট্রংলি তদারকি করতেছেন, এবং ভালো হয়েছে তারা রাস্তাঘাটে এরকম আর উচ্ছৃঙ্খল হচ্ছে না। আচ্ছা আপনার কথার সাথে আমি এখন আমি যেহেতু আমি ধরেন আপনার রংপুরে অনুষ্ঠানটা করতেছি, আপনার রংপুর স্টুডিওতে অনুষ্ঠান করতেছি, আপনি আমার সাথে সৈয়দপুর চলেন, সৈয়দপুর পর্যন্ত চলেন, এখান থেকে যাবেন আপনি প্রথমে পাবেন মেডিকেল মোড়ে কয়েকজন দাঁড়ায় আছে, ঠিক আছে? আপনার সব কিছু ঠিক থাকতে তাকে 200 টাকা দিয়ে আসতে লাগবে। কেন? এটা চা নাস্তা খাওয়ার জন্য, বউনি আবার নইলে হয় না। তারপরে আরও দূরে যান, হাজিরাটেক নামের একটা থানা করছে, ওখানে যায় দাঁড়ায় থাকে। পাগলাপীর যাওয়ার আগে একটা ফাঁকা জায়গা আছে, পাগলাপীর ঠিক ঢোকার আগে এই ঢুকবেন তার আগে একটা জায়গা আছে, ওখানে দাঁড়ায় থাকে। এখন আপনি কোনো রকম এই 3জনকে 200 করে দিয়ে আসলেন, কত হলো ভাই? 600 টাকা। এখন আসেন 600 টাকা নেওয়ার পর আমি যখনই গেলাম তখন হাইওয়ে পুলিশ আমাকে ধরলো, আমার অল এভরিথিং ওকে, হাইওয়ে পুলিশকে আবার আমাকে 200 টাকা দিয়ে আসতে হলো, গেল কত ভাই? 800 টাকা। এইবার আসেন আপনি তারাগঞ্জ ঢোকার আগ মুহূর্তে যায় দেখবেন তারাগঞ্জটা পার হয়ে একটা রোড দেখছেন, এদিক দিয়ে গেছে একটা, এদিক দিয়ে মুড়ি টুড়ি মিল আছে, মানে নিজামের চৌপতি একটা যে জায়গা আছে, ওই জায়গাটা যখনই যাবেন অলওয়েজ টাইম সবসময় যায় দেখবেন ওখানে দাঁড়ায় আছে, 5-6 জন দাঁড়ায় আছে, সেখানে আবার 200 টাকা দিবেন, কত হলো ভাই? 1,000 টাকা। এখন ওখান থেকে ঢুকে আপনি সৈয়দপুরে ঢুকবেন, সৈয়দপুরে ঢোকার মধ্যে আপনার ট্রাফিক সিগন্যালটার ওখানেই আপনার দাঁড়ায় আছে, তার কাছে আবার দেবেন 200 টাকা, কত হলো ভাই? 1200 টাকা। এখন আমি যে আচ্ছা আমি রাস্তার মধ্যে গাড়ি চালাচ্ছি, গাড়ির মধ্যে আমার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আছে, রোড পারমিট আছে, আমার সব কিছু আছে, তারপরে পুলিশকে আমাকে টাকা দিয়ে আসতে হচ্ছে, আবার যে এলাকায় ঢুকবেন তার আবার বলে সিটি পৌরসভার টাকা দিতে লাগে। তো এগুলো আমি অন্য কোনো রাষ্ট্রে দেখি নাই ভাই, আমি বলতেছি আমাদের দেশের কথা বলতেছি, আমি আমার দেশের মধ্যে মানে সবচেয়ে বড় অন্যায় করছি ড্রাইভিং শিখে, সেটা সবচেয়ে বড় অন্যায় করছি, সেটা হচ্ছে ড্রাইভিং শিখে। এখন হচ্ছে যখন ওখানে ঢুকলাম তখন 150 টাকা তার সৈয়দপুর পৌরসভাকে দিতে হইলো, তাহলে টাকা কত হলো ভাই? 1350 টাকা। আমি ভাড়া নিয়ে গেলাম কত ভাই? 1600 টাকা। যদি 1350 টাকা আমার যদি পথের মধ্যে শেষ হয়ে যায়, আমার টাকা থাকলো কত ভাই? এরকম তো হওয়ার কথা না। যাই হোক, আমি তো আপনাকে কোনো ভাই, একটা দুর্ঘটনা আমি আপনাকে প্রতিটা পার্ট বাই পার্ট আমি স্থান বাই স্থান আপনাকে আমি লোকেশন সহ দেখা দিচ্ছি, তারপর আপনি আমার সাথে মানে কথা বলতে চাচ্ছেন এটা না। এই আজকের ঘটনা বলতেছি, দিনাজপুরের ঘটনা, একটা মাইক্রো আসতেছে খালি, ওর পিছনে বেশ অনেকগুলা গাড়ি, মাইক্রোটাকে টপ করে খারাপ করলো, এই দাঁড়াও।
দাঁড়াইলো, পিছন থেকে একটা খালি পিক আপ আসতেছিল, সে আর সামলাইতে পারে না, মারে বাম্পারটা ফাটাই দিল। কার? মাইক্রো। মাইক্রো। সে 1400 টাকা দিয়ে আসলো। এখন পুলিশ বলে আমাদেরকে ভাত খাওয়ার টাকা দেবেন না। ও কি কেন ভাত খাওয়ার টাকা দেবে? না না, পুলিশকে ভাত খাওয়ার টাকা কেন দেবে? আর আমার যদি একটাই প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে যদি তাদেরকে বেতন যদি সরকার না দিত, তবে আমরা ভিক্ষায় স্বরূপ আমরা তাকে 200 টাকা 300 টাকা, না না এই কথা বলি, স্বরূপ দিয়ে আসতাম। কিন্তু যখন সরকার বেতন দিচ্ছে, সব কিছু বেতন দিচ্ছে, এখন তো আগে তো মামলার মধ্যে সিস্টেম ছিল বাংলাদেশের মধ্যে 50%, 40%, 60% সরকার তাদেরকে পে করতো। এখন তো দিচ্ছে না, এখন 200, 150, 20, 30 যাই হোক ভাই, আপনার কাছে কিছু নেই, সিগারেট আছে পকেটে, বলে হ্যাঁ সিগারেটটাই দেবে, এটা কী ধরনের ভদ্রতা, কী ধরনের নম্রতা? যদি আমরা সভ্য সমাজ যদি করতে যাই, তাহলে আমাদের ড্রাইভারের প্রয়োজন আছে ভাই। পরিবহনের ক্ষেত্রে ড্রাইভারের প্রয়োজন আছে কি নাই এটা বলে। যদি প্রয়োজন থাকে তাহলে আমাদের সাথে এত বৈষম্য কেন? আমাদের সাথে পদে পদে চাঁদা দিতে হবে কেন? আমাদের সাথে সিটিতে ঢুকলে টাকা দিতে লাগে, পৌরসভায় ঢুকতে গেলে টাকা দিতে লাগে, ইউনিয়ন পরিষদে ঢুকতে গেলে টাকা লাগে, সবখানে টাকা লাগে। উইথ প্রতিটা পয়েন্টে পয়েন্টে পুলিশদেরকে 200 টাকার নিচে দেওয়া যায় না, তারা নেয় না, সব কিছু থাকা অবস্থা। এখন আপনার অনুষ্ঠানে আসছি ভাই, আপনি বড় ভাই, যেহেতু আপনার সাথে অনেকদিন পরে দেখা হলো, আপনি বললেন যে চলো যাই কোনো ভিডিও বানাই, এই কারণে আসছি, আর অন্য কোনো কারণ না। দর্শক, ঘটনাটা আপনারা শুনলেন। সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে আপিল থাকলো, আর্জি থাকলো, যেহেতু আমরা জানি বর্তমান সরকারের আমলে এই ধরনের কিছু হচ্ছে না, যদি কোনো কিছু হয়ে থাকে সেটা অনাকাঙ্ক্ষিত, তো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে আর্জি থাকলো এই বিষয়টা একটু খতিয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।